হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আমি মামনি। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের সামনে আসলাম। আমার এই চ্যানেলটায় কী বলবো, সেরকম ভিডিও দেওয়া হচ্ছে না কিছু প্রবলেমের জন্য। শুরু করছিলাম অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে। কারণ কপাল খারাপ, ভাগ্য যদি খারাপ হয় কি বলবো আর। তো যাই হোক, স্বামী সন্তান সব কিছু হারানোর পরে ভাবছিলাম যে নতুন করে আবার একটা জীবন করা, মানে স্টার্ট করার মানে দরকার, লাইফে একজন থাকার দরকার। তো যাই হোক, সেই স্বপ্নটাও পূরণ হয়। আমি কি বলবো, 2019-এ ফার্স্ট লকডাউনে আমার সন্তান হারাই। আমার ছেলে সন্তান হয়েছিল, তো তাকে হারাই। আর 2021 সালের 1 জানুয়ারি 1 তারিখে আমার হাজব্যান্ডকে হারাই। তো এই দুইটা লোককে হারানোর পরে, দুইটা মানুষ আমার জীবন থেকে চলে যাওয়ার পরে, স্বামী সন্তান হারানোর পরে আমি নিঃস্ব অসহায় একটা মানুষ হয়ে যাই। তারপরে জীবনটাকে যেইভাবে হোক, আমার একটা সন্তান আছে, তার মুখের দিকে তাকায় তার মুখের দিকে তাকায় আমার জীবনযাপন শুরু। তো সবাই বলছিল যে নতুন করে আবার জীবন শুরু করার দরকার তোর। তো ঠিক আছে, চ্যানেলটা খুলছিলাম অনেক আগেই স্বপ্ন নিয়ে। তো সেই স্বপ্নটা আমার সবাই উঠে পড়ে লাগছে, সেই স্বপ্নটাকেও আমার বন্ধ করে দেওয়ার। তো অনেক অত্যাচার, অনেক কথা, অনেক কিছু, তার মধ্যে থেকে চ্যানেলটা বন্ধ করে দিই। তারপরে ভাবলাম যে না, আবার যদি নতুন একজন মানুষকে পাইছি লাইফে, তো 2025 সালে আইসা নতুন করে আবার আমি অনেকটা দূর, 7 সমুদ্র 13 নদী পার করে আমি আন্দামানে একটা ছেলেকে ভালোবেসে এখানে আমি বিয়ে করে আসি। তো আমার যেহেতু সব কিছু নিঃস্ব করে আসা, আমার সব কিছু শেষ হয়ে যাওয়া, তো আমার খালি বাবা আর মা। তো তাদের মুখের দিকে তাকায়ও না তাকায়, হয়তো তারা আমার সাথে খারাপ ব্যবহার কিছুদিন করেছিল, তাদের হয়তো কিছু জায়গায় আমিও খারাপ হয়ে গেছিলাম হয়তো, তার জন্য তারা ওরকম করছিল। কিন্তু তার মধ্যে থেকেও তার মার বাবা তো মা বাবাই হয়, তাই না? তো সেই জায়গার থেকেও আমি বেরিয়ে তার হাত ধরে আমি এই বাড়িতে আসি, আন্দামানে নিকোবর আইল্যান্ডে। তো এখানে আসার পরে এখানে এসেও আমি হারায় ফেলাই সব। খালি আমার হাজব্যান্ড, এখনকার বর্তমান যে হাজব্যান্ড, সে ঠিক আছে, আমার ভালোবাসা সব কিছু জানার পরেও ভালোবাসে সে। জানি না তার মনের থেকে কতটা ভালোবাসে, সেটা তো আর বোঝা যায় না, কারণ মনে এক উপরে আরেক হতেই পারে। জানা যায় যে লোকে বলে যে এক গাছের ছাল আরেক গাছে লাগে না কখনো। যাই হোক, যত যাই হোক, তো এইখানে আসার পরেও আমি 2025 সালে আবার আমি প্রেগনেন্ট হই। কিন্তু ওইখানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, এমনকি আমার ননাস, তারা সবাই মিলে একটা চক্রান্ত করে আমার সেই সন্তানকেও আমার নষ্ট করে দেয়। তো নষ্ট করে দেওয়ার পরেও কেউ থামে থাকে না, এখনও অবধি চালা যাচ্ছে। কোথায় ওঝা, কোন জায়গায় জড়িবুটি, কোথায় কি, আমি এগুলা সত্যি কথা আমি এত ভয় পাইতাম না। আমার সব বান্ধবীরা, মানে মা বাবা সবাই আমাকে বলতো যে এত দূরে যাচ্ছিস, হয়তো তোর ওখানে কেউ নাই, তুই ওখানে যায় হয়তো অসহায় হয়ে যাবি। তো আমি না সেই কথাগুলো কখনো কানে দিই। একটা কথা কি বলো তো, যখন নাকি সব কিছু অসহায় হয়ে যায় না, ব্রেন কাজ করে না। তো আমি তার হাত ধরে এখানে চলে আসি, আমার মেয়েকে এখানে অ্যাডমিশন করাই স্কুলে।
তো ভালোই একটা স্কুলে পড়াশোনা করছে, মেয়ে এবার ফার্স্ট ডিভিশনে পাস করছে। কিন্তু দেখো আজকে আমি নিজে অসহায় হয়ে গেছি। কারণ কি জানো, একটা জায়গায় মানে যত যাই হোক আমার মেয়েটা তো পরের সন্তান। পরের সন্তান কোনোদিন নিজের সন্তান হয় না। মানে সৎ বাবা বলো, মা বলো, ঠাম্মা বলো, দাদু বলো, যেই হোক না কেন পরকে পর ভাবেই দেখে, যতই আদর করুক। একটা টাইম হলে পরে তাকে ছুঁড়ে ফেলানোর জন্য ব্যবস্থা তারা নিতেই থাকে। আজকেও সেই জায়গাটায় আমার মেয়ে তিল তিল করে বড় হচ্ছে। আজকে 1 বছর হয়ে যাচ্ছে এখানে আমি আসছি। আমার মেয়েটা মানে কি বলবো, আমার কাছে যে এই 2021 সাল থেকে 2025 সাল অবধি আমার কাছে ছিল। আমি নিজে একা ইনকাম করে মেয়েকে পড়াশোনা করার থেকে শুরু করে সব এভরিথিং করছি। তখন আমার মেয়ে একটু অসহায় বোধ করেনি, তখন ভাবে নাই একবারও যে আমার গার্জেন নাই, আমার বাবা নাই, আমি যে অনাথ, বাবা হারা একটা মেয়ে। ও কখনো না ভাবে নাই, ও বুঝতে পারে নাই, বুঝলে। আর এখানে আসার পরে ও তিল 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 করে বুঝতে পারছে যে আমার বাবা নাই, আমি অনাথ, আমি একটা অনকটা মানুষ, যেখানে নাকি আমার কেউ নাই। আমার মেয়ে সবসময় এখন একটা কথাই বলে, মা আমি অসহায়, তাই না, আমি একা, আমার পৃথিবীতে কেউ নেই, কারণ আমার বাবা নাই। আজকে যদি আমার বাবা থাকতো তাহলে তুমি বিধবা হইতে না, আর এই জায়গাটা তুমি আসতে না। আজকে একটা জিনিস যদি ঘরে নিয়ে আসা হয়, সেই জিনিসটা যদি আমার মেয়ে ভুলবশত বা তার বাচ্চার মন হিসেবে সরল মনে সেই জিনিসটা যদি শেষ করে দেয়, খাওয়া দাওয়ার দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, একটা যদি কাজ করে ফেলে, সেই জায়গাটা এমনভাবে তারা বলা শুরু করে দেয়, এমনভাবে তাকে আঘাত করা হয় যে সে যেন বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছে। একটা খাবার জিনিস আয়না যদি ঘরে রাখে, সেই খাবার জিনিসটা যদি 2 দিন পরে না দেখে, যে খাবারটা আনলাম 2 দিনই শেষ হয়ে গেল। আচ্ছা তোমরা বলো তো, একটা খাওয়ার জিনিস একটা বাচ্চা মানুষ ঘরে থাকলে পরে সেই জিনিসটা যদি খায়া ফেলে একটা বাচ্চা শিশু, তাকে অপরাধ? আমি বুঝতে পারছি না। এখন আমি তিলে তিলে বুঝতে পারছি, যদি আমি বিয়েটা না করতাম না, সত্যি আমার অনেকটা শান্তিতে থাকতাম। কেউ পিছনে এরকম বলার লোক থাকতো না। একা চলতে পারতাম, একা খাইতে পারতাম, একা মানে মেয়েটাকে ভালোভাবে রাখতে পারতাম হয়তো। আজকে এখানে আসার পরে এই কথাগুলো শোনার পরের থেকে আমি যেন সিদ্ধান্ত নিয়েছি কাজে যাব। এখন কাজ করি, জানি না আজকে 4-5 দিন থেকে কাজ করছি। বিশাল বড় একটা অসহায় বোধ মনে হয় যে আজকেও যদি আমি কাজ করেই খাই, কাজেই যেতে হয় মেয়েটাকে সেই আগের মতো অসহায় রাইখা, তারপরে যদি মেয়েটাকে রাইখা আমি কাজেই চলে যাই, মেয়েটা যদি আমার একাই থাকে, তাহলে আমার বিয়ে করার কী লাভ ছিল বলো তো? তো আমি তোমাদেরকে বলছি, যারা নাকি আমার এই স্ক্রিনের ওই পারে থাকছো, যাদের সন্তান আছে, সন্তান নাই, তারা বিয়ে করো। কারণ তারা নতুন জীবন শুরু করলে না, পিছনে যে কষ্টটা আছে না, সেই কষ্টটা ভোগ করতে হবে না, যে কষ্টটা আমি ভোগ করছি। ঠিক আছে? কারণ জায়গাটা পরিপূর্ণভাবে রাখার চেষ্টা করা যায়, কিন্তু এইটা রাখার চেষ্টা করা যায় না এখনকার যুগে। কারণ যদি একটা সন্তান থাকে না, তার খাওয়া পড়া, তার চরণ আদব কায়দা, তার খরচা, এভরিথিং চোখে প্রচুর পড়ে। নিজের বাবা হলে পড়লেও অত করে মুখের উপরে বলা যেত না, জানো। এবার দুর্গাপূজায় আমি কিচ্ছু দিতে পারিনি মেয়েটাকে, তার বার্থডেতে আমি একটা কিচ্ছু দিতে পারিনি। এই পয়লা বৈশাখ গেল, মেয়েটাকে আমি কিচ্ছু দিতে পারিনি।
একটা সুতো অবধি দিতে পারি। কারণ কি জানো, নিজের হাতে টাকা নেই। আজকে যদি আমার নিজের হাতে টাকা হতো, আমি বার্থডেতে একটা ভালো গিফট দিতাম, একটা ড্রেস দিতাম, যতই কষ্ট হোক করতে পারতাম। দুর্গাপূজা গেল, নিজে ড্রেস না নিয়ে মেয়েটাকে দিতে পারতাম। আজকে এখানে কি হচ্ছে, আমাকে ড্রেস দেওয়ার মতো পয়সা হচ্ছে, তার সব কিছু হচ্ছে। আমার জন্য খাওয়ার দোকানে গেলে পরে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি খাবা, আমাকে ভালোবাসা হচ্ছে। কিন্তু আমার মেয়েকে না, আমার মেয়েকে একবারও জিজ্ঞাসা করা হচ্ছে না যে তুই কি খাবি, তোর কোনো কিছু পছন্দ আছে, তুই একটা জিনিস খা। না, সেই জিনিসটা হচ্ছে না। আজকে দোকানে গেলে পরে নিজের জন্য পয়সা আছে, একটা ড্রেস কেনার জন্য একটার জায়গায় দুইটার জায়গায় তিনটা ড্রেসের টাকা হয়ে যায়। কিন্তু না, আমার মেয়েটার জন্য হয় না, আমার মেয়েটার জন্য হয় না। আজকে আমি জানো তো অনেকটা অসহায় নিয়ে ভিডিওটা করছি, ভিতর ফাটে যাচ্ছে, কিন্তু বলার মতো আমার অবস্থা নাই। জানি না আমার ভিডিওটা তোমরা দেখবা না, আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। আমার জীবনটা সত্যি এতটা খারাপ হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমি এখন না সত্যি কথা বুঝতে পারছি না, আমি নিজেকে নিজে সাগরে ভাসায় দিছি এরকম মনে হচ্ছে। এখন আমি কি করব না আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো একটা কথা বলি, প্লিজ তোমাদের কাছে অনেক কিছু আছে, আমার মেয়েটাকে অন্তত বাঁচাও, আমার পাশে একটু দাঁড়াও প্লিজ, তাহলে হয়তো এই অসহায় মেয়েটা আমার বাঁচে যাবে। আজকে যদি আমি একটু ইনকাম করতে পারি, তাহলে হয়তো মেয়েটাকে আমি বাঁচাতে পারবো। প্লিজ হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে বাঁচাও। মোবাইলের একটা স্ট্যান্ড ছিল, বদমাশি করে সেটাও ভেঙে দিছে, নাই এখন। আরেকটা, আমার দুটো চ্যানেল ছিল, একটা ড্যান্সের আর একটা হচ্ছে ব্লগ চ্যানেল। তো ড্যান্সের চ্যানেলটা এখন আমার মেয়েকে দিছি, PM ডেলি ব্লগ চ্যানেলটার নাম। প্লিজ ড্যান্সের ভিডিওটা তোমরা প্লিজ একটু অনুরোধ করছি, আমার মেয়ের ভিডিওটা তোমরা দেখে অবশ্যই তার পাশে থেকো, তাকে একটু উৎসাহ করো, সে যেন লাইফে একটু দাঁড়াতে পারে। অনেক চেষ্টা করছে যেন আমার মেয়েটা, সেই ভোরবেলা 5টার সময় উঠে স্কুলে যায়, তো 7টার সময় স্কুল, 3টার সময় বাড়ি আসে, 3টার সময় আসে না, বিকেলবেলা ভিডিও করতে পারে না, বলে কি মা আমার শরীরটা ভালো লাগে না। সকালবেলা উঠে ওর জন্য ভোরবেলা উঠে 5টার সময় উঠে আগে ভিডিও কমপ্লিট করে তারপরে ভিডিও ছেড়ে তারপরে ওই স্কুলে যায় জানো, বিকেলবেলা এসে আবার ভিডিও করার চেষ্টা করে, ভিডিওগুলো দেখে রাখে, 3টা 3:30টার সময় বাড়ি ঢুকে, তারপরে একটু খায়। ওর শরীরটা ভালো না জানো, ওর না কালকে ডাক্তার দেখা নিয়ে গেছিলাম, আমি তোমাদেরকে সেটা দিয়ে দিব না। ওর দাঁতে এক্সাই করা হচ্ছে, ওর দাঁতের গুঁড়া দিয়ে না পিক জমা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে দাঁতের গুঁড়ায়, দাঁত একটাও নাই আমার মেয়ের। এই যে মাড়িগুলো আছে না, মাড়ির দাঁতগুলো একটাও নাই আমার মেয়ের। খাইতে খুব কষ্ট হয় ওর, কিন্তু এইখানে খাওয়ার সেরকম খাইতে দিব সেই জিনিসটা নাই, একটা ভিটামিন কোনো কিছু খাইতে দিব নাই। আগে যখন নাকি ফার্স্ট যখন নাকি আমি এখানে আসি,
এক্সট্রা করে একটু কাজু কিশমিশ বাদাম, মানে আমি বলতাম যে এগুলো একটু আইনে দিবা, কারণ আমি মেয়েটাকে তো ছোটোবেলা থেকে খাওয়া আসি, ওর অভ্যাস। ওগুলো না আনতে বলতাম, আনতে বললে না ও আনতো, কয়েকদিন আনছে, তারপরে থেকে আর আনে না, শেষ হয়ে যায় তাড়াতাড়ি, আনে না, জানি না। দাম বেশি, আন্দামানে তো সব জিনিসের দাম। আমি না সত্যি বুঝতে পারিনি এখানে এত টাইম টেবিল মেনটেন আমাদের দ্বারাই হয় না। আমরা তো কলকাতার লোক, আমাদের ওখানে এই জিনিসগুলো নাই, যে গাড়ি নাই, টাইম মতো বেরোতে হবে। আজকে যেরকম পাটা মুশকিল, আজকে আমি ডিউটি যেতে পারি নাই, কারণ হচ্ছে আমি বেরোতে গেছিলাম, আমার পাটা হঠাৎ করে ব্যথা পেয়েছি, যেতে পারিনি। কালকে যেতে পারিনি, মেয়েটাকে নিয়ে মেডিকেলে গিয়েছিলাম, এক্সরে করাইছি। আর চোখের ডাক্তার দেখাতে হবে, কালকে বলে দিচ্ছে, লিখে দিচ্ছে, কিন্তু ডাক্তার ছিল না। দেখি আবার কবে ডাক্তার আসবে। এখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গেলেও সারাটা দিন লাগে, সামনে কোনো কিছু নাই, প্রাইভেট বলতে কোনো জিনিস নাই, যে প্রাইভেটে চেক আপ করাবো সেই জিনিসটাও নাই, সব সরকারির উপর দিয়ে চলে, ভালো হোক খারাপ হোক সব সরকারের উপর দিয়ে চলে। জানি না কেমন, বুঝতে পারছি না আমি। প্রচণ্ড খারাপ লাগছে। আমার মেয়ের চ্যানেলটা তোমরা প্লিজ একটু ভিজিট করো, ওর চ্যানেলটা একটু তোমরা ওর পাশে থেকো, ওকে একটু সাপোর্ট দিও, একটু উৎসাহ দিও, ও যাতে লাইফে দাঁড়াতে পারে। আমি তো কিছু করতে পারছি না, জানি না ভবিষ্যতে করতে পারবো কি না, কিন্তু তোমরা যদি চাও মেয়েটা আমার বেঁচে যাবে, ও মেয়েটাকে বাঁচাও প্লিজ। আমি আর পারছি না, মা হয়ে না আমি আজকে দু নৌকায় পা দিয়ে ফেলছি। এরকম কোনো ভুল তোমরা করো না, অন্তত তোমরা এই ভুলটা করো না। যাই হোক, আমার পাশে থেকো, আমার মেয়েটার পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার মতো ভুল কাজ কেউ করো না, এইটুকুই কথা, আর কিছু নেই আমার। আরও অনেক কথা আছে যেগুলো ডেকে আমি তোমাদের সাথে বলতে পারছি।